তো আমরা আজকে ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল মানে ওয়ার্ডপ্রেসের কাজ শুরু করব। তো ওয়ার্ডপ্রেসের কাজ শুরু করার আগে আমরা যেহেতু লোকাল হোস্ট থেকে করতেছি, আমাদের জ্যাম্প রান করে নিতে হবে। তো আমি জ্যাম্প রান করলাম। এখন যেটা করব, আমাদের ফাইল কোথায় আছে, লোকাল হোস্ট এবং পোর্টফোলিও নামে ছিল, এবং আমরা তো এখন লগ ইন নাই, লগ আউট হয়ে আছি। তো wp admin এটা লিখতে হবে। তো হচ্ছে আমাদের লগ ইনের জায়গা, যে যেটা দিছিলেন ইউজার নেম পাসওয়ার্ড সেটা দিয়ে এখানে লগ ইন করেন। তো এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো আমরা কাজ শুরুর আগে কিছু সেটিংস আছে যেগুলো আমরা একটু চেঞ্জ করে নিই। যেমন ইউজারের ভিতরে আপনি চাইলে আপনার এই ড্যাশবোর্ডে অন্য কেউ লগ ইন করতে পারবে, ওই রকম ব্যবস্থা করে দিতে পারেন। যেমন আমি একজনই আছে আমার ইউজার, আপনি যদি চান যে আপনার এটার অ্যাক্সেস আপনি অন্য কাউকে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি আরও ইউজার অ্যাড করে নিতে পারেন এই অ্যাড নিউ দিয়ে। এবং এখানে দেখেন বিভিন্ন রোল আছে, যেমন অ্যাডমিন ও রোল কি অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে সে এটা সব কিছুতে অ্যাক্সেস করতে পারবে। তারপরে যে সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, এগুলা সবাই এরা হচ্ছে সব কিছুতে অ্যাক্সেস করতে পারবে না। যেমন অথর, সে শুধু পোস্ট সেইগুলো করতে পারবে, এডিটর সে পোস্ট এডিট করতে পারবে, এরকম লিমিটেশন আছে। শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটরই সব কিছু অ্যাক্সেস করতে পারবে, যে কোনো ফাইল ডিলিট করা, নতুন ফাইল অ্যাড করা, সে সব কিছুতেই অ্যাক্সেস করতে পারে। তো এটা যদি আপনাদের দরকার হয় তাহলে করবেন, এটা খুব বেশি না, কারণ ওয়ার্ডপ্রেস সাইটগুলো একটু ছোট ছোটই হয়, পার্সোনাল হয়, এটা দিয়ে কেউ বিগ বিগ প্রজেক্ট করে না ওয়ার্ডপ্রেসে। আর যদিও করে সেটা ফুললি কাস্টমাইজ থাকে, মানে এরকম কোনো থিম আর প্লাগইনের উপরে ডিপেন্ড করে কেউ এরকম বড় প্রজেক্ট করে না। তখন ওই ওয়ার্ডপ্রেস দিয়ে স্ক্র্যাচ প্রজেক্ট বানায়, মানে ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করে ওয়ার্ডপ্রেসের প্রযুক্তি, কিন্তু নিজের মতোই থিম বানায়, নিজের মতোই প্লাগইন বানায়, তারা বড় বড় প্রজেক্ট করতে পারে। কিন্তু আমরা কোনো থিম প্লাগইনের ভিতরে অত বড় প্রজেক্ট আসলে করা সম্ভব হয় না, কারণ প্রত্যেকটা থিম প্লাগইনেরই লিমিটেশন আছে। তো এই গেল আমাদের ইউজারের ব্যাপার। তো আমরা যেটা করব, সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা দেখি জেনারেল সেটিংসে কি আছে। এই যে জেনারেল সেটিংস, এই জেনারেল সেটিংসে আমরা এই যে আমরা ওয়েবসাইটটা বানাইতেছি সেই ওয়েবসাইটের কিছু ডিসক্রিপশন, মানে সাইটের নাম, ঠিকানা, হ্যাং ত্যাং আবি যাবি যদি কিছু দিতে চান, যেমন আমি আমার সাইটের নাম দিছি মাই পোর্টফোলিও। তারপরে ট্যাগ লাইন, এখানে যদি কিছু একটা লিখতে চান, যেমন এখানে লিখতে পারেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তারপরে ওয়ার্ডপ্রেস ইউআরএল, এটা আপাতত এইটাই ও লোকাল হোস্ট থেকে নিয়ে নিছে, যেটা হোম পেজ, সেই হোম পেজটার ইউআরএল এখানে অটোমেটিক নিয়ে নিছে। যখন আমি হোস্টিংয়ে দিব তখন হোস্টিং থেকেও এখানে হোস্টিংয়ের যে পেজ থাকবে, আপনার ডোমেইন যেটা থাকবে সেই ডোমেইনের হোম পেজ এখানে এসে পড়বে। এরপরে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, যেই ইমেল দিয়ে এই ওয়ার্ডপ্রেসটা খোলা হয়েছে, আমরা ওই যে ওয়ার্ডপ্রেস সেট আপের সময় একটা ইমেল দেওয়া দরকার ছিল, সেই ইমেল। পরে মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা আমাদের তো এখন লগ ইন রেজিস্ট্রেশনের কোনো কাজ নাই, সেই জন্য এটাও দিতে হবে না। নিউ ইউজার ডিফল্ট রোল, আপনি যদি কোনো নতুন ইউজার, এই যে আমরা ইউজারে দেখছি এখানে নতুন যদি কোনো ইউজার ক্রিয়েট করিস, তার ডিফল্ট রোল থাকবে সে একজন সাবস্ক্রাইবার। তারপরে সাইটের ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিয়ে সেট আপ করছিলাম, সেই জন্য ইংলিশ। এখানে টাইম জোন ইউটিসি 0 দেওয়া আছে। এখানে কি আমাদেরটা পাবো? থাক, ডিফল্টে
কই গেল? ইউটিসি 0 চলে গেছে। যেটা ছিল সেটাই থাক, এখানে টাইম জোনটা পাইতেছি না, 6 দিয়ে দেখতে হবে মিলে কিনা। আচ্ছা, টাইম জোনে হাত দেওয়ার দরকার নাই, কারণ এটা এমনিতেই ইউএস এর টাইমের সাথে মিলে যাবে। যখন আমরা হোস্টিংয়ে আমাদের সাইট দিব, তখন ওই হোস্টিংটা যেই টাইম জোনে চলে সেই টাইম জোনে নিয়ে নিবে। তো এইটার টাইম জোন আমাদের ডিজাইনে কোনো ইফেক্ট ফেলবে না। এরপরে ডেট ফরম্যাট আমাদের এইটাই থাক। যদি কোনো জায়গায় ডেট অন্যভাবে দেখাইতে চান তাহলে এই যে কিছু ফরম্যাট আছে, এইসব ফরম্যাটের ভিতরেই দেখাইতে হবে। তো এইটাই স্ট্যান্ডার্ড, যে ডিসেম্বর 14, 2020 আমাদের এইটা সিলেক্ট করা আছে, এটাই থাকুক। টাইম ফরম্যাটও এইটা বা এইটা যেটা খুশি দিতে পারেন, একই কথা থাকুক। উইক স্টার্ট অন মানডে, এটা ইউনিভার্সাল টাইম, কারণ ইন্টারন্যাশনাল টাইম তো সানডেকেই ধরা হয়, যে সানডে অফ ডে, ওই ইন্টারন্যাশনাল টাইমেই এটা হয়ে আছে। তো আমাদের এই জেনারেল সেটিংসে তেমন কিছু নাই, আমরা সেট চেঞ্জ দিয়ে দিলাম। এখন যেটা যাব রাইটিংয়ে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখানে যা আছে এগুলো আমরা ধরবো না, মেইল সার্ভার যা আছে থাকুক, পাসওয়ার্ড তো দেই নেই। আচ্ছা, রাইটিংয়েও কিছু নাই। রিডিংয়ে আছে, রিডিংয়ে এই জিনিসটা চেঞ্জ করব, সেটা একটু পরে দেখাবো। কারণ আমরা যখন হোম পেজের ডিজাইনটা শুরু করব সেটা ব্লক আকারে দেখাবো না, সেই আমাদের হোম পেজটা থাকবে একটা স্ট্যাটিক পেজ, ওইটা আমরা এলিমেন্টর প্লাগইন দিয়ে বিভিন্নভাবে ডিজাইন করব। সেই জন্য ওটা আমার স্ট্যাটিক পেজ সিলেক্ট করতে হবে। তো আপাতত এটা থাক, যখন আমি থিম এবং এলিমেন্টর প্লাগইন ইনস্টল করব তখন আবার এসে এই রিডিং থেকে এসে এটা চেঞ্জ করে দিব। তারপর ওই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যদি এটা দরকার না হয় সেক্ষেত্রে এটাকে আমি করে দেবো। যদি ওই এসইওর আমি যদি এটা না করে দেই, মানে এখানে দেখেন লেখা আছে কি ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এখন ইন্ডেক্সিং অবস্থায় আছে এই সাইটটা, যদি আমি আমার হোস্টিংয়ে দেই তখন ও অলরেডি গুগলের কাছে আমার সাইট চলে যাবে, মানে গুগলের রোবট এসে আমার সাইটে প্রবেশ করতে পারবে। এরপরে যদি আমার সাইটে আমি কোনো এসইও ইউজ করি সেক্ষেত্রে আমারটা ওই গুগল সেটা ধরতে পারবে যে আমি এসইও ইউজ করতেছি। কিন্তু যদি আমি এই টিক চিহ্নটা দিয়ে দিই তাহলে আর ও গুগলের আন্ডারে থাকবে না, কোনো এসইও হবে না, কেউ সার্চ করে খুঁজে পাবে না আমার এই সাইট। যারা শুধুমাত্র আমার ডোমেইনের নাম জানবে তারাই আসতে পারবে। তো এটা এই জিনিসটা আমরা এসইও যখন এসইও ইউজের ক্ষেত্রে ডিফল্টভাবে কিন্তু আমরা এসইও অ্যাক্টিভ আছে, মানে যদি চাই আমি এসইও অ্যাপ্লাই করতে পারবো, ওই অবস্থাতেই আছে। এরপরে ডিসকাশনের এই জায়গাটা হচ্ছে কমেন্ট রিলেটেড। আপনার এই ডিফল্টভাবে যা আছে এগুলো সবই কমেন্ট রিলেটেড। এই যে আদার কমেন্ট সেটিংস, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম এন্ড ইমেল, যে আমরা যদি কোনো একটা ব্লগ পোস্ট করি সেই পোস্টে কমেন্টের একটা জায়গা থাকে, সেটা অটোমেটিক আসবে এবং ওই কমেন্টে আপনার নেম এবং ইমেল ফিল্ড অবশ্যই থাকবে, সেটা এই জায়গায় টিক চিহ্ন দেওয়া আছে। তারপর ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু কমেন্ট, এটা উঠানো আছে, কারণ এটা তখনই দরকার হবে যখন একটা সাইটে লগ ইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। সেই ক্ষেত্রে আমার যদি এরকম কোনো রেস্ট্রিকশন দেই যে বাইরের কেউ আমার কোনো পোস্টে লগ ইন করতে পারবে না, শুধুমাত্র যারা আমার রেজিস্টার্ড ইউজার তারা কমেন্ট করতে পারবে, তখন হচ্ছে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তখন ও চেক করবে যে কমেন্টটা করতেছে সে কি আসলে আমার সাইটের রেজিস্টার্ড ইউজার কিনা। এরপরে এখানে আছে অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন পোস্ট ওল্ডার দেন 14 ডেজ, মানে এটা যদি আমি অ্যাক্টিভ করে দিই তাহলে যে কেউ যদি কমেন্ট করে সেটা 14 দিন থাকবে, 14 দিন পরে ওই কমেন্ট ক্লোজ হয়ে যাবে। তো এটা আমার দরকার নাই, কারণ আমি একটা পোস্ট করতেই পারি, ওখানে কমেন্টগুলো লং টাইম থাকাই ভালো, কারণ ওই পোস্টটা সম্পর্কে একটা পোস্ট করা আমি 14 দিনের জন্য করতেছি না, আমার পোস্টটা আমার সাইটে থেকে যাবে।
তো পাবলিক পড়তে পারবে, আর পড়তে আসলে তখন ওই অনেকেই কমেন্ট দেখে যে পোস্টটা কি ভালো না খারাপ। তো কমেন্ট থাকা ভালো, একেবারে যদি কমেন্ট না থাকে সেটা পাবলিক ভালো চোখে দেখে না, বা পড়ার আগ্রহ থাকলেও যখন দেখবে যে একেবারে নিউ একটা কন্টেন্ট, তখন পড়ার আগ্রহ নাও থাকতে পারে। থাকাটা ভালো মোট কথা। তো আমাদের এটা সিলেক্ট করার দরকার নাই। তো ডিফল্টভাবে যেগুলো আছে এগুলো রেখে দিবেন, এটি ডিফল্টভাবে থাকে। এখানে আবার বলছে ব্রেক কমেন্ট ইনটু পেজ উইথ 50 টপ লেভেল কমেন্টস পার পেজ। এক পেজে 50টা কমেন্ট থাকবে, 50টা ওভার হয়ে গেলে সেকেন্ড পেজে যাবে। যদি ওইরকম কোনো অপশন দিতে চাই সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিব। এই জায়গায় কিছু অ্যাভাটার আছে। অ্যাভাটার কি, আপনার কমেন্ট করলে, তো আপনি তো হচ্ছেন অ্যাডমিন, তো আপনি কোনো একটা রিপ্লাই দিলেন, তো সেই ক্ষেত্রে রিপ্লাই দিলে এখানে এখন এই যে মিস্ট্রি পারসন মানে এইরকম একটা দেখাবে, আপনার তো কোনো ছবি অ্যাড করা নাই। তো যদি আমরা এটা না চাই, যদি অন্য কিছু চাই, সেটা সিলেক্ট করে দিতে পারি। আর নিজস্ব ছবিও এই জায়গায় আসে, সেটা ইমেইলের উপরে ডিপেন্ড করে। ওই ইমেইলটা যদি কোনো গ্রাভাটার একটা ডট আছে, ব্যাপারটা আমার মনে নাই, এখানে দেখতে হবে যে আসলে কি গ্রাভাটার। হ্যাঁ, এই যে এই গ্রাভাটারে আপনি যদি আপনার ইমেইল দিয়ে এই যে সাইন ইন wordpress.com, আপনার ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং সেই অ্যাকাউন্ট দিয়ে যদি এখানে সাইন ইন করেন, তো ওই অ্যাকাউন্টের এগেইনস্টে যে প্রোফাইল পিকচার থাকবে সেই প্রোফাইল পিকচারটা এই জায়গায় শো করবে, এবং ওই প্রোফাইল পিকচারটা অটোমেটিক শো করবে। তখন আপনি চাইলেও এখান থেকে সরাইতে পারবেন না ওই পিকচার। তখন আপনি যদি কোনো কমেন্টে রিপ্লাই দেন, তো ওই রিপ্লাই আপনার ছবি সহ আসবে। তো এই জায়গায় আর কোনো চেঞ্জ করার নাই ডিসকাশনে। মিডিয়াতে ওই ডিফল্টভাবে যা আছে এগুলো তো আমরা হাত দিব না। পারমালিঙ্কে একটা চেঞ্জ আছে, এই যে দেখেন। পারমালিঙ্কটা কি, পারমালিঙ্ক হচ্ছে আমাদের এই যে ইউআরএল, এই ইউআরএল এর ব্যাপারে সেটিংস। তো এখানে যেটা বলা আছে দেখেন, আমাদের কি ডে অ্যান্ড নেম, আমরা নতুন একটা পোস্ট যদি করি বা নতুন একটা পেজ যখন তৈরি করব, তার এগেনস্টে তো একটা ইউআরএলও জেনারেট হবে। তো সেই ইউআরএলটা কি ফরম্যাটে থাকবে সেই ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে। দেখেন এখন বর্তমানে ডে অ্যান্ড নেম এই ফরম্যাট সিলেক্ট অবস্থায় আছে। তো এই ফরম্যাটটা কি, দেখতে কিন্তু বেশি সুবিধার মনে হইতেছে না, অনেক বড় এবং ইজিবিজি টাইপের। তো স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে এই যে পোস্ট নেম, আমরা এইটা সিলেক্ট করে কাজ করব সবসময়। এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, যে আমার লোকাল হোস্ট, তারপরে পোর্টফোলিও ফোল্ডার, আমার হোম পেজ, তারপরে আমার যে নতুন যেই পোস্টটা করব সেই পোস্টের এগেইনস্টে টাইটেল থেকে ও একটা ইউআরএল অটো নিয়ে নিবে। তো আপনার যদি মনে হয় যে না আমি নিজে থেকে একটা ইউআরএল দিব, তো ওই ইউআরএল পোস্ট করার সময় এডিট করা যায়। যদি ওই ইউআরএল খালি থাকে, মানে অন্য কেউ যদি ইউজ না করে থাকে, সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। আর অন্য কেউ ইউজ করলেও সমস্যা নেই, কারণ আপনার ডোমেইনই তো চেঞ্জ, তো যা খুশি এডিট করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এই ফরম্যাটটা ইউজ করব। তো এখানে আর কিছু নাই, আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিই। তারপরে আছে এই জায়গায় প্রাইভেসি, প্রাইভেসিতে তো কিছুই নাই, প্রাইভেসি পলিসি পেজ। তো এটা ছিল আমাদের একটা ওয়েবসাইট যখন কাজ শুরু করব তার আগের কিছু হালকা পাতলা সেটিংস, এগুলো করে নিতে হয়। তো এগুলো করে নিলাম। তারপরে এই জায়গায় আমাদের যেটা আছে এই যে পোস্ট, আমরা কিভাবে একটা পোস্ট তৈরি করি দেখেন। আমরা একটা পোস্ট তৈরি করি, এখানে আপনি টাইটেল দিলেন, এই জায়গায় আপনার ডিসক্রিপশন লেখার জন্য একটা
তো এই ডিসক্রিপশনটা দেখতে মনে হইতেছে যে কিছুই নাই, কিন্তু ডিসক্রিপশন এডিট করার জন্য আপনি অনেক অপশন পাবেন। যে আপনি ফার্স্টে কোনো একটা হেডিং দিতে চাইতেছেন, তো কি হেডিং দিবেন? আমি H1 হেডিং দিব। এটা এখন লেখেন, যা লিখবেন সেটা H1 হেডিং। তো এটা শেষ। এরপরে আপনি এই জায়গায় কি চাইতেছেন, যে এখানে আপনি কোনো প্যারাগ্রাফ দিবেন। এই যে প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, এখন আমি এই জায়গায় প্যারাগ্রাফ লিখতেছি। এই প্যারাগ্রাফটা আবার আপনি বোল্ড এডিট যেরকম যা দরকার, যেমন এতটুকু বোল্ড করলাম, এতটুকু ইটালিক করলাম, বিভিন্নভাবে মানে একটা পোস্ট করতে গেলে আপনার যত ধরনের এডিট দরকার আপনি সব এখান থেকে করতে পারবেন। এই যেখানে যেমন এই যে অ্যালাইন টেক্সট, লেফট, সেন্টার, এটার ব্যবস্থা আছে। তারপরে যে হাইপার লিঙ্ক করার ব্যবস্থা আছে, যে আমি এতটুকু সিলেক্ট করে হাইপার লিঙ্ক করলাম, এর ব্যাক এন্ডে একটা www. যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, দেখেন এখন এখানে আমার ক্লিকেবল আসছে, এখানে ক্লিক করলে ও গুগলে চলে যাবে, এরকম ব্যাপার। এইগুলোও করা যায়। আরও বিভিন্ন অপশন আছে, ইনলাইন কোড। আপনি যদি এটার ভিতরে কোনো কোড, মানে প্যারাগ্রাফের ভিতরে আপনি কোনো কোড যদি বসাইতে চান, তাহলে এই যে এরকম ইনলাইন কোড দিয়ে এখানে একটা কোড লিখে দিতে পারবেন। তারপরে ইনলাইন ইমেজ, যে এই লাইনের ভিতরে যদি কোনো ইমেজ বসাইতে চান, স্ট্রাইক থ্রো, এটা আমরা জানি যে একটা মাঝখান দিয়ে দাগ আসবে লেখার, মানে লেখাটা কাইটা দিলে যেরকম দেখা যায়। তারপরে এই যে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এরপরে লেখার কালার যদি করতে চান সেটাও করতে পারবেন। মানে সব ধরনের এডিটিংয়ের ব্যবস্থা এখানে আছে। সে কাস্টম কালার, এই দেখেন লেখাটা লাল হয়ে গেছে। এরপরে এই ধরেন আমি পোস্ট এডিট করলাম, তারপরে এই যে পারমালিঙ্ক, এই দেখেন এই পোস্টের এগেইনস্টে আমার একটা পারমালিঙ্ক ক্রিয়েট হয়েছে। p=5 দেখাইতেছে কেন? এরপরে আপনি ক্যাটাগরিসও সিলেক্ট করতে পারবেন। তারপরে এগুলো যদি কোনো ট্যাগের আন্ডারে দিতে চান, যে আমার এই পোস্টটা ওয়েব ডিজাইন সম্পর্কিত, তো এটার কিছু ট্যাগ চাইলে আপনি লিখতে পারবেন, যেমন HTML, CSS, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপিং এর যেসব ট্যাগ আছে সেইগুলো দিতে পারবেন। তারপর ফিচার্ড ইমেজ, যে আপনি এই পোস্টটা করতেছেন সেই পোস্টের আগে একটা বড় ইমেজ থাকবে, থাকে না একটা? আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইটে গেলেই দেখি যে একটা পোস্টের এগেনস্টে কিন্তু একটা ফিচার ইমেজ থাকে, মানে মূল ইমেজ, যেটা দিয়ে এই পোস্টটা কী টাইপের পোস্ট সেটার কিছু একটা বোঝানো হয়। তো ওই ফিচার ইমেজটা এই জায়গা থেকে সেট করতে হয়, যে ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ, সিলেক্ট ফাইল, এখানে এসে আপনি আপনার ফাইল আপলোড করবেন, আপলোড করে সিলেক্ট করে দিলেই সিলেক্ট হয়ে যাবে। এইগুলো আমরা যখন এই যে প্রজেক্ট বানানো শুরু করব তখন সবগুলোই দেখতে পারবো। এক্সার্ট, এটা কি? এখানে রাইট অ্যান এক্সার্ট অপশনাল, যে আপনি 100 ওয়ার্ড লিখলেন, ওই 100 ওয়ার্ডের পরে বাকিগুলো রিড মোর দিয়ে ভিতরে থাকবে, সেই ক্ষেত্রে ওই 100 ওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো তারপরে দেখবেন যে আমাদের পোস্টটা যখন পাবলিশ করব, ওই এক্সার্টের 100 ওয়ার্ডের পরে ডট 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 দেখাবে, মানে যে আরও অনেক লেখা আছে, কিন্তু সেটা রিড মোরে ক্লিক করে আমাদের ভিতরে যা দেখতে হবে। এরপরে যে ডিসকাশন, এলো কমেন্ট, এলো পিং ব্যাক, ট্র্যাক ব্যাক, আমরা এলো কমেন্ট, যে আমরা পোস্টটা করতেছি সমস্যা নেই, এই পোস্টে পাবলিক কমেন্ট করতে পারবে, সেটা এই যে অ্যালাউ করা আছে, যদি উঠায় দেন তাহলে পাবলিক কমেন্ট করতে পারবেন এই পোস্টে। তো আমরা এটা পাবলিশ করে দিলাম। আমাদের পোস্ট এখন লাইভ। তো ভিউ পোস্টে গিয়ে দেখি, এই যে পোস্ট 1 আমার টাইটেল, আর এতটুকুই শুধু ডিসক্রিপশন দিয়েছিলাম, আর তো ডিজাইন করি নাই। এই যে দেখেন মানুষ কমেন্ট করার জায়গা আছে, এই আর এই যে দেখছেন আমার ইউআরএল, আমি যে একটু আগে ইউআরএল এর সেটিংস ঠিক করে দিয়ে আসছিলাম, চেঞ্জ করে দিয়ে আসছিলাম, ওই অনুযায়ী হয়েছে যে পোস্ট 1, এই যে পোস্ট 1, এই পোস্ট 1 হয়েছে।
তো আমরা এখন পেস্টে সবই বানানো দেখব। তো একটু ডিলিট করে দিই, জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা বানানো হয়েছিল। তো আমরা থিম ইনস্টল করি। থিম ইনস্টল কিভাবে করে, থিম ইনস্টল করতে গেলে দেখেন আমরা কোথায় কোথায় যাচ্ছি। এই ড্যাশবোর্ড, আমার ড্যাশবোর্ডের এই যে অ্যাপিয়ারেন্সে যাব, থিমসে যাব। এখানে দেখেন আমার ডিফল্টভাবে কয়েকটা থিম অটোমেটিক থাকে এই জায়গায়, যেমন অ্যাক্টিভ আছে কোনটা, এইটা অ্যাক্টিভ আছে 2021। আরও দুইটা থিম ডিফল্টভাবে দেওয়া আছে, আপনি যদি চান এটাকে অ্যাক্টিভ করে দেখতে পারেন। আমি এই জায়গায় অ্যাক্টিভ করলাম, দেখবেন আমার ইসে লুক চেঞ্জ হয়ে গেছে। এখানে কিছু লুক চেঞ্জ, যদি এটা অ্যাক্টিভ করি, এখানে এই যে চেঞ্জ, এটা থিমের কারণে হইতেছে। তো আমরা আমাদের যেটা দরকার আমরা সেই থিম ইনস্টল করি। আমরা মূলত যেটা দিয়ে করব সেটা থিমের নাম হচ্ছে এক্সট্রা। তো থিম দুইভাবে ইনস্টল করা যায়, দেখেন এখানে গিয়ে একটা সার্চ দিয়ে, আর একটা হচ্ছে wordpress.com থেকে থিম ডাউনলোড করা যায়, বা আরও অনেক জায়গায় আপনারা ক্র্যাক থিম পাবেন। গুগলে সার্চ করে করে অনেক জায়গা থেকে ফ্রিতে থিম নামানো যায়, ডাউনলোড করা যায়। সেই থিমটা আপনার পিসি থেকে আপলোড করে দিয়েও ইনস্টল করা যায়। একটা জিপ ফাইল থাকে, সেই জিপ ফাইলটা এখান থেকে দেখাই দিলে ওপেন করলেই থিমটা ইনস্টল হয়ে যায়। তো আমরা আমাদের ব্যাকআপে নাই, আমরা কি করব, ডিরেক্ট সার্চ দিব। তো সার্চ দিলে কি করব, আমরা এই যে সার্চ থিম, এখানে গিয়ে লিখি এক্সট্রা, দেখি আমাদের থিমটা আসে কিনা। এই যে দেখেন আসছে। আমরা একটু প্রিভিউ দেখলাম, এখন এটা ইনস্টল করি। দেখেন ইনস্টল কিভাবে করতেছি, জাস্ট এই ইনস্টলে ক্লিক করেন এবং এটা হইতে একটু সময় লাগতে পারে। যে ইনস্টলিং দেখাইতেছে,
ইনস্টলটা মূলত নির্ভর করে নেট স্পিডের উপর। আমার নেট স্পিড মনে হয় একটু স্লো, এই জন্য দেরি হইতেছে। হ্যাঁ, আপনি অ্যাক্টিভেট দিয়ে দেন। সময় তো লাগার কথা না। সেটাই। হ্যাঁ, এই যে আমারটা হয়ে গেছে। তো এরকম ওয়ার্ডপ্রেসে এটা একটা ঝামেলা হয় মাঝে মাঝে। এটা শুধুমাত্র থিম না, মাঝে মাঝে প্লাগ ইন ইনস্টল করতে গেলেও এরকম দেখা যাবে যে লোডিং হইতেছে হইতেছে হইতেছে, কিন্তু তখন রিলোড দিয়ে আবার দিবেন। লোকাল হোস্ট থেকে করতেছি তাতেই এই অবস্থা। যদি ডিরেক্ট
অনলাইনে বসে করতাম মানে ডোমেইন হোস্টিং এর ভিতরে, তাহলে কিন্তু আরো বেশি ঝামেলা করতো, তখন কাজ করতে খুবই বিরক্ত লাগে, স্পিড একটু স্লো হইলেই দেখা যায় কাজে ডিস্টার্ব করে। এই আমাদের থিমটা অ্যাক্টিভ করলাম, তো আমরা একটু দেখি যে আমাদের কোনো কিছু চেঞ্জ আসছে কিনা থিম। এই যে এটা হচ্ছে এখন ওই বেসিক রূপ এই থিমের, তো আমরা আস্তে আস্তে এটাকে মডিফাই করে করে সুন্দর ডিজাইন একটা তৈরি করব। তো আমরা থিম ইনস্টল করলাম এবং আমাদের মূলত ডিজাইনটা হবে এলিমেন্টর প্লাগইন দিয়ে। তো এলিমেন্টর কিভাবে নামাবেন দেখাই আমি। এই যে এলিমেন্টরের ওয়েবসাইট, এখানে গিয়ে জায়গায় গেট স্টার্টেড, যে এখানে একটা অ্যাকাউন্ট করা লাগে ইমেল পাসওয়ার্ড দিয়ে। তো আপনারা ওই অ্যাকাউন্ট করে নেন, তো করছিলাম আমার কোন ইমেল দিয়ে করছি তো মনে নেই, দেখি। নতুন আরেকটা করলাম, জাস্ট আপনার ইমেল এবং একটা পাসওয়ার্ড দিবেন। মাই বিজনেস মাই সেলফ, এখানে কিছু ওরা বলতেছে এইগুলো দিয়ে দেন। আই হ্যাভ, ইফ আই হ্যাড টু চুজ ওয়ান আই হ্যাড সে আই এম এ, একটা দিয়ে দেন ডিজাইনার বা ডেভেলপার, আমি ডেভেলপারই দিই। আই হ্যাভ built a website professionally before, create a few website but it's not my primary skill. এখানে অনেক কিছুই আসবে, এত কিছু দরকার নাই, স্কিপ করে। ডু ইউ হ্যাভ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ইয়েস দিবেন, কন্টিনিউ। একটা ঝামেলা আছে, নো প্রবলেম, উইল হেল্প ইউ সেট আপ ইউর ওয়েবসাইট, নো দেন। ইয়েস দিলে আপনাদের ডোমেইন নেম দিতে হবে, তো আপনাদের তো কারো ডোমেইন নাই, আমি চাইলে দিতে পারি, আমি নো দিয়ে দেখি কি হয়। নো দিলেও তো ঝামেলা। ইয়েসই দেন। আর এখানে দরকার হয় আমার ওয়েবসাইটটা দিয়ে দেন আপনারা, জাস্ট এখানে একটা ডোমেইন নাম লাগবে আর কিছুই না। https://www.ahsuman.com, তো চেক ফর ওয়ার্ডপ্রেস দিয়ে দিই। https দিছিলাম, এসে চিনে নাই, http তে চিনছে। তো এই আমাদের সেট আপ করবো শেষ, এখন ইনস্টল এলিমেন্টর দিলেই ও আমাকে ফাইলটা ডাউনলোড করতে দিবে। এই যে এখন ও আবার লগ ইন চাইতেছে আমার ওয়ার্ডপ্রেস, লগ ইন দিলাম। মানে কি আমার মূল ওয়েবসাইটে লগ ইন চাইতেছে।
এত কিছু দরকার নাই, এই ডাইরেক্ট অ্যাড প্লাগইনে চলে যান। এই প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দেন। অ্যাড নিউ দিয়ে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এইখান থেকে ইনস্টল নাও দিতে পারেন, আপনারা এইখান থেকে ইনস্টল নাও দেন। আর আমি আমার একটু পরে দেন, আগে দেখি আমার কাছে একটা আছে সেটা কাজ করে কিনা। যদি ওইটা কাজ করে, ওইটা ফ্রি ভার্সনের চেয়ে একটু ভালো, তো এটা যদি কাজ করে আমি আপনাদের এইটা দিয়ে দিতেছি। এটা কাজ করতেও আমার এলিমেন্টর নামানোই লাগবে, তো আপনারা নামান, সবাই নামান। এটা প্লাগইনে গিয়ে অ্যাড নিউ এর পরে উপরে অ্যাড নিউ দিবেন, দেওয়ার পরে সার্চ অপশনে শুধু এলিমেন্টর লেখেন। এলিমেন্টর লিখলে এই যে এটা আসবে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। দেখেন এটা 5 মিলিয়ন প্লাস মানুষ ইউজ করতেছে। আমরা ইনস্টল নাও দিলাম। কি দোকান কি প্লাগইন নাকি থিম? এখন পেজ বিল্ডার কয়েকটাই আছে, তো এর ভিতরে সবচেয়ে বেশি চলে কিন্তু এই এলিমেন্টর। এবং ফাইবারেও, হ্যাঁ এখন দুইটার কিন্তু কাজ দুই ধরনের। আমি অবশ্যই এলিমেন্টর দিয়ে দেখাবো, তো আপনি মিলাইতে পারবেন কিনা জানি না। এই কারণে ওইরকম বিবার আছে, আরো কয়েকটা পেজ বিল্ডার আছে, কিন্তু এক একটা এক এক থিমের জন্য ভালো। সবগুলা সব থিমে ভালো কাজ করে না। তো এলিমেন্টরটা মোটামুটি সব থিমের সাথেই যায়। যেমন বিবার বিল্ডার, এটা এই কোন একটা থিমের কোম্পানি আছে, ওই কোম্পানির যেই কটা থিম আছে ওই থিমগুলোর সাথেই ও খুব ভালো কাজ করে, কোনো ডিস্টার্ব করে না। আর এলিমেন্টর মোটামুটি সকল থিমের সাথেই অ্যাডজাস্ট হয়ে যায়। আমরা এলিমেন্টরটা অ্যাক্টিভেট করলাম। এটা এখন নর্মাল পাবো, মানে প্রো ভার্সন পাবো না। তো আমি যে আমার কাছে প্রোটা আছে, এটা ক্র্যাক করা। আমরা ব্যাকে গিয়ে এই যে এসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টর, এটাও নামাবো। এটাতেও এক্সট্রা কিছু ফিচার আছে। দেখেন এটাও প্রায় 8 লাখ লোক ইনস্টল করছে, বর্তমানে ইনস্টল আছে। হ্যাঁ, মোটামুটি আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখানে যে প্লাগইনে গেলে, ইনস্টল প্লাগইনে গেলে এখন দেখতে পাবেন কি কি প্লাগইন আমরা ইনস্টল দিছি। এলিমেন্টর দিছি, এবং আমি এক্সট্রা ভাবে এলিমেন্টর প্রো দিছি, আর এসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টর।
তো এলিমেন্টর প্রো ইউজ করতে গেলেও এলিমেন্টর ইউজ মানে ইনস্টল থাকতে হবে, এটা ইনস্টল না থাকলে এলিমেন্টর প্রো ফিচার দেয় না। তো এখন আমরা একটা পেজ আমাদের হোম পেজের এলিমেন্টরের সাথে অ্যাডজাস্ট করব। তো এটা আছে আমাদের বেসিক এই অবস্থায় আছে, একেবারে ডিফল্ট ভাবে থিমটা ইনস্টলের পর। তো আমরা এখন আমাদের হোম পেজ ডিজাইন করব। হোম পেজ, তো হোম পেজের জন্য আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েট কিভাবে করব, আমরা এই পেজে যাই। পেজে গিয়ে দেখেন দুইটা পেজ অলরেডি সেট আপ করা আছে, তো এই দুইটা আমাদের দরকার নেই, আমরা এই দুইটা ডিলিট করে দেবো। এই যে সিলেক্ট করছি, সিলেক্ট করে দুইটা একসাথে যদি করতে চান তাহলে যে মুভ টু ট্র্যাশ অ্যাপ্লাই, তাহলে যেই কয়টা সিলেক্টেড অবস্থায় থাকবে সেই কয়টা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে। এখন আমরা একটা অ্যাড নিউ দেই এবং আমরা আমাদের পেজের নাম দিব কি, হোম। আমাদের ইউআরএল হোম, সব ঠিক আছে। যে এখানে ডিফল্ট টেমপ্লেট না দিয়ে এলিমেন্টর ফুল উইডথ দিবেন পেজ অ্যাট্রিবিউটে। আমরা পাবলিশ করে দিলাম। আমাদের অলরেডি হোম পেজ পাবলিশ হয়ে গেছে। যদি দেখতে চান আমরা এই জায়গা থেকে দেখে আসি। কোনো মেনু তৈরি করা হয় নাই, সেই জন্য উপরে হোম দেখাইতেছে না, কিন্তু অলরেডি আমাদের পেজ পাবলিশ হয়ে গেছে। তো আমরা এটা আগে ডিজাইন শুরু করি, পরে মেনুর কাজ করব। তো আমরা এই পেজটা, এই যে দেখেন পেজে যখন হোম পেজ লিখলাম এখানে কিন্তু দেখাইতেছে এডিট উইথ এলিমেন্টর। যে দেখেন আমার হোম পেজ, সেই হোম পেজটা এখন এলিমেন্টরের আন্ডারে আছে। তো আমরা এখানে আমাদের ডিজাইন শুরু করতে পারবো। একটু দেখি অপশনগুলো সব ঠিক আছে কিনা। এই যে দেখেন এই সব অপশন, এই সব কিছু দ্বারা আমরা একটা ওয়েবসাইট যখন যা লাগবে, যেরকম লাগবে আমরা এখান থেকে নিব, নিয়ে তারপরে আমাদের ডিজাইন শুরু করব। এটার আগে আমরা মেনুটা ক্রিয়েট করেই নিই, মেনুটা ছাড়া কেমন খালি খালি লাগতেছে ড্যাশবোর্ডটা। তো
আমরা এই জায়গায় একটা নাম দিলাম প্রাইমারি মেনু বা মেইন মেনু নাম দেন। এটা প্রাইমারি মেনু সিলেক্ট করে দিলাম, মেইন মেনু এবং প্রাইমারি মেনু সিলেক্ট, তারপরে ক্রিয়েট মেনু দিলাম। মেনুটা একটু প্রবলেম করতেছে, যাই হোক ওইটা যখন পরে আমরা মেনু সেটিংসে যাব তখন দেখতেছি। এখন আজকে আমরা ফার্স্ট পেজের আগে ডিজাইনটা করব, সেই ডিজাইনটা আগে শুরু করি। তো দেখেন কিভাবে আমরা এখানে তো বিভিন্ন অপশনগুলো দেখতে পারতেছেন, এইগুলো সব হচ্ছে এলিমেন্টরের বিভিন্ন অপশন, যেমন ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, তারপরে বাটন, ডিভাইডার, স্পেস, অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর অপশন আছে যেগুলো দ্বারা মনে করেন কোনো কোড লেখা ছাড়াই সুন্দর ডিজাইন তৈরি করা পসিবল। তো আমরা ডিজাইন যে শুরু করব, তো শুরু করি আমরা এই জায়গায় থেকে। দেখেন স্ট্রাকচার, এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। যদি আপনি চান যে ফুল একটা বক্স নেবেন, তো
তো সেই ক্ষেত্রে এই যে ফুল বক্স, যদি চান 2 কলামের বক্স, 3 কলাম, 4 কলাম, এরপরে যদি কলামের ডিজাইন এরকম চান যে এক সাইড মানে সাইড বার হিসাবে থাকবে, এর সাইডে আমার কন্টেন্টের জায়গা থাকবে, যদি রাইট সাইড বার দরকার হয় 2টা সাইড বার, তারপরে আপনার কন্টেন্ট এরিয়া। তো এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে যেটা আপনার দরকার হয় ডিজাইনের ক্ষেত্রে। তো আমরা এটা নিব। এই যে আমাদের 2টা কলাম নিলাম। তো আমাদের যে পোর্টফোলিওর ডিজাইন, তো পোর্টফোলিওর ডিজাইনটার জন্য আমরা এই লেফট কলামে আমরা একটা নিব, হেডিং নিব। দেখেন এখানে এই যে হেডিংটা কিন্তু টান দিয়ে নিতেছে, টান দিয়ে নিয়ে এই যে নীল হয়ে গেছে আমার ওই পোর্শনে। যখনই নীল হবে তখনই বুঝবো যে আমাদের এখানে মানে এখন বসবে হেডিংটা, আমরা ছেড়ে দিব তখন। এই হচ্ছে আমাদের হেডিং। তো হেডিং আমরা কি দিব, আমরা এখানে আমাদের নাম দিব। এখান থেকেও ডাইরেক্ট দিতে পারেন বা এখান থেকেও এখানে সিলেক্ট, এখানে চেঞ্জ করলেও এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে জাস্ট কিছু লেখা লিখি যে আপনারা আপনাদের নাম দেন। এখন দেখেন এটা কিন্তু আমার একটা কলাম, এইটা একটা কলাম। তো আপনি এই কলামের এই জায়গায় কিছু দেখেন, এই যে এমডি আলমগীর হোসেন আমি নাম দিলাম। যদি এই নামের ভিতরে আপনি কোনো লিঙ্ক দিতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনি আপনার ব্যাকএন্ডে যদি কোনো লিঙ্ক দিতে চান ইউআরএল, সেই ইউআরএল দিতে পারবেন। এখানে কিছু সাইজ আছে বড় ছোট করার, আমি মিডিয়াম দিই। দেখছেন মিডিয়ামে ছোট হয়ে যেতেছে, লার্জে বড় হইতেছে, এক্সেল আরও বড়, ডাবল এক্সেল আরও বড়। তো আমাদের এটা ডিফল্টই থাক। তারপরে এখানে HTML ট্যাগ, এটা H2 তে আছে। আপনি যদি চান যে এটা H2 আকার H1 আকারে দেখাবেন, তো এটা H1 আকারে হবে। মানে বিভিন্ন মডিফিকেশন আছে। এই জায়গায় অ্যালাইনমেন্ট আছে। এখন আমার এটা লেফটে আছে, আমি যদি চাই রাইটে নিব, দেখেন রাইটে চলে যাইতেছে। তো এইটা গেল আমার এই টাইটেল যে নিলাম একটু আগে, সেই টাইটেলের মডিফিকেশনগুলো। তো আমি যদি এটা যে একটা কলাম, এই কলামেরও তো বিভিন্ন মডিফিকেশন থাকতে পারে, আমার দরকার হইতে পারে প্রজেক্টের ক্ষেত্রে। তো সেটাই কিভাবে যাব, এই যে দেখেন এটা যে একটা কলাম, সেই কলামের কিছু মডিফিকেশন এখানে আছে। যে কন্টেন্ট উইথ, এটা বক্স আকারে আছে, ফুল উইথ করে দিতে পারি আমি চাইলে। এরপর হচ্ছে এটা একটু বড় ছোট গ্যাপ বাড়ানোর ব্যাপার। কততে ছিল, মানে এই জায়গায় আপনার দেখছেন তো, এটা বাড়াইলে কি হয়, এরকম দুই সাইড ছেড়ে ও আস্তে আস্তে মিডলে আসতে থাকে। তারপরে কলাম গ্যাপ ডিফল্টে আছে যে 2 কলামের মাঝখানে কোনো গ্যাপ নাই, এরকম একটা ডিফল্ট গ্যাপ দেওয়া আছে। যদি ওই গ্যাপটা বাড়াইতে চান সেই ক্ষেত্রে এই যে কয়েকটা অপশন আছে, যেমন ন্যারো, এক্সটেন্ডেড, ওয়াইড, ওয়াইডার, এগুলো ইউজ করলে একটু একটু বাড়বে। এই যে কলামের গ্যাপ উপর দিকে বাড়তেছে, নো গ্যাপ দিলে কোনো গ্যাপ নাই। তো আমরা ডিফল্ট গ্যাপে থাক, অল্প একটু প্যাডিং দেওয়া আছে সেটা। তারপরে হাইট, এরকম হাইটও বাড়ানো কমানো যায়। একটু স্ক্রিন, এই স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর মিনিমাম হাইট দিলে এই যে
এটাকে বড় ছোট করার একটা ব্যাপার থাকে। তারপরে এই যে ভার্টিক্যাল অ্যালাইন, যে আমার এটা কলাম লম্বা অ্যালাইনমেন্টটা কোন দিকে থাকবে সেইগুলার টপ মিডল বটম। এটা আপনারা যখন ওয়েবসাইট বানাবেন এইগুলো সবগুলো ধরে 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 চেঞ্জ করে করে আপনাদের ডিজাইনের সাথে যেটা সামঞ্জস্য হয় সেটা নেবেন। সব কিছু ক্লিকেবল, এখানে কোনো কোড লেখার দরকার নেই। এই যে ওভারফ্লোর ব্যাপার আছে, হিডেন, যে ওভারফ্লো আপনার এটা থেকে যদি বেশি কোনো লেখা হয় সেটা কি হবে, যদি হিডেন দেন তাহলে হিডেন হয়ে যাবে, ওই লেখাগুলো দেখা যাবে না। করে HTML ট্যাগের এইগুলোর ভিতরে যদি আমি কোনো HTML ট্যাগ ইউজ করতে চাই সেই ট্যাগ ইউজ করতে পারবো। তারপরে প্যারালেক্স, এগুলো আরও আপডেট কাজ, কিন্তু এখানে এটা আমার আনলক নাই, টাকা দিয়ে কিনতে হবে, তাহলে এখানে আরও কিছু এক্সট্রা ফিচার আমরা পাবো। তো আমরা এখন রাইট কলামের জন্য কিছু রেডি করি। দেখেন এটা দেখলাম তো শুধু লেআউট, এখানে কিন্তু আরো কিছু আছে, তো খেয়াল করি নাই। স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে এটা আমার একটা কলাম, এই কলামের ব্যাকগ্রাউন্ড আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা এখন নর্মালে আছে, নর্মালে থাকা অবস্থায় আমি কি দিতে পারি, যেমন ক্লাসিক, গ্রাডিয়েন্ট, ভিডিও, স্লাইড শো, আমি এইগুলোর ব্যাকগ্রাউন্ডে এইসব জিনিস ইউজ করতে পারি। তো ক্লাসিকে কি আছে দেখেন, যেমন ক্লাসিকে ক্লিক করতেছি আমি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার চুজ করতে পারতেছি, দেখছেন আমার এই কলামের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে যদি আপনাদের ডিজাইন আগের জায়গায় নিয়ে আসতে চান তাহলে কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে আসবেন। তারপরে চাইলে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজও সেট করতে পারবো, যদি আমি এখান থেকে কোনো একটা ইমেজ দিই তো সেটা আমার এই ব্যাকগ্রাউন্ডে ফিট হয়ে যাবে। তারপরে স্ক্রলিং ইফেক্ট, আমি যে স্ক্রল করব সেটার জন্য যদি কোনো ইফেক্ট চাই, অটোমেটেড কিছু ইফেক্ট আছে, অন করে দিলে সেই ইফেক্টগুলো আসবে, মাউস ইফেক্ট আছে। এরপরে যে গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্টের ব্যাপারটা তো বুঝেন, গ্রাডিয়েন্ট হচ্ছে দুই কালারের কম্বাইনেশন, এই যে এইখানে যেরকম দেখা যাইতেছে এটাও কিন্তু একটা গ্রাডিয়েন্ট, এইরকম দুই কালারের কম্বাইনেশন করে একটা কালার জেনারেট করে দিবেন। সেটার জন্য আপনি এই যে কালারে এখানে একটা কালার দিবেন, সেকেন্ড কালারে আরও একটা কালার দিতে হবে, কারণ গ্রাডিয়েন্ট কখনো এক কালারে হয় না, গ্রাডিয়েন্ট বানাইতে মিনিমাম দুই কালার লাগে, আপনি চাইলে এর চেয়ে বেশি কালার ইউজ করতে পারবেন, তো মিনিমাম দুইটা কালারের জায়গায় দিতে হবে, এখানে দুইটা কালারের ব্যবস্থা আছে। এইগুলা খুব কমপ্লেক্স ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়, তো আপনাদের যদি মনে হয় যে না আপনার ডিজাইন নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তখন আপনার এইগুলা সব কিছু বাড়ায়া কমায়া কালার দিয়া সব কিছু দিয়ে চেঞ্জ করবেন, চেঞ্জ করে করে দেখবেন। এখানে ভিডিও, এই যে কলামটা, এই কলামের ব্যাকগ্রাউন্ডে আমি চাইলে কোনো ভিডিও দিতে পারি, সেটা কিভাবে, এই যে ভিডিও লিঙ্ক, যেখানে একটা ভিডিও লিঙ্ক নিয়ে এসে দিয়ে দিলে কিন্তু ওই ভিডিওটা চালু হয়ে যাবে। তো ভিডিও কিভাবে আনবেন, এখানে একটা দেখেন সে কিন্তু দেখানোই আছে যে কি বলে, আপনাদের একটা হিন্ট দেওয়া আছে youtube.com, তো ইউটিউব থেকে আমরা কিভাবে আনবো, এখানে এই যে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও, এটা কি ভিডিও আসলে 9 সেকেন্ড, সেটাও একটা ভিডিও। তো এই ভিডিওটা
আমরা ডিরেক্ট লিঙ্ক দিলে কিন্তু এটা কপিরাইটের আন্ডারে পড়তে পারে। এই লোক যদি আপনার নামে কোনো কমপ্লেন করে তখন আপনার সাইটের ডিস্টার্ব হবে। তো আমরা যেটা করব, আমরা এই শেয়ারে যাব, শেয়ার থেকে এখান থেকে লিঙ্কটা নিব। এই শেয়ারেবল লিঙ্কটা নিব, শেয়ারেবল লিঙ্কটা নিয়ে আমরা আমাদের এই জায়গায় পেস্ট করে দিব। এই যে দেখেন আমার ভিডিও কিন্তু ওই যে অ্যানিমেশন হইতেছে, আমার ভিডিও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরকম করে যে কোনো জায়গা থেকে যদি ভিডিও ডাইরেক্ট নিয়ে আসতে চান, জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই পিছনে ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখা যাবে। তো সেই রকমভাবে যদি কোনো স্লাইড শো তৈরি করতে চাই, স্লাইড শো তো জানি আমরা, স্লাইড শো তৈরি করতে পারি। এখানে যদি কয়েকটা ছবি দিয়ে দিই তাহলে ওই ছবিগুলো মিলে একটা স্লাইড শো তৈরি হয়ে যাবে। এবং এই যে ডিউরেশন, এক একটা ছবি কতক্ষণ পর পর চেঞ্জ হবে। এখানে 5000 দেওয়া আছে। এমএস মানে কি, মিলি সেকেন্ড, মানে 5 সেকেন্ড ধরতে পারেন। তো আমরা এটা কমায় বাড়ায় যার যেমন খুশি। আর এখানে এই যে প্লাস চিহ্ন, এখানে আপনারা যতগুলা ছবির স্লাইড শো বানাইতে চান কতগুলা অ্যাড করে দিলেই একটা স্লাইড শো হয়ে যাবে। তারপর কিছু ট্রানজিশন আছে, যে ঘুরা ফিরা আসবে, বাম থেকে আসবে, উপর থেকে আসবে, কিছু ট্রানজিশনও দেওয়া আছে। মানে স্লাইড শোর জন্য কিছু ডিজাইন দেওয়া আছে। সম্পূর্ণ ড্রাগ এন্ড ড্রপ এবং ক্লিকের ডিজাইন, কোনো কোড করতে হয় না। জাস্ট এটা, কারণ এলিমেন্টরটা অনেক বড় একটা এগুলো তো আর আপনাদের সব কিছু আমি প্র্যাকটিস করায় দেখানো পসিবল না। জাস্ট আইডিয়া দিয়ে দিতেছি যে কিভাবে কাজ করে। দেখেন এই এতটুকুর ভিতরেই আমি এখনো কাজ শুরুই করতে পারি নাই, তার ভিতরে কত ধরনের অপশন এখানে আছে। তো সব অপশন তো আর ইউজ করে দেখানো পসিবল হবে না। এইগুলো আপনারা জাস্ট এটা ইউজটা কিভাবে করে সেটা বলে দিতেছি, আপনারা ট্রাই করে 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 আপনাদের ডিজাইনের জন্য দেখবেন। যত বেশি ট্রাই করবেন তত বেশি আইডিয়া বাড়বে ডিজাইন করার। এরপরে অ্যাডভান্স ট্যাবের ভিতরে ওই যে মার্জিন প্যাডিং এর ব্যাপার আছে। যদি আপনি চান যে আমার এই, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো এই জায়গায় থাকবে না, এটা স্বাভাবিক, আমি এটা দিয়ে দিব না। তো এই যে একটা কলাম, এটার আমি চাইলে মার্জিন প্যাডিং বাড়াই দিতে পারি। যেমন দেখেন আমি এখানে কিছু বাড়াইতেছি, এই যে দেখছেন মার্জিন বাড়তেছে, টপ এবং বটমে বাড়তেছে, লেফট আর রাইটে হবে না। লেফট রাইটে কখনোই ওরা দেয় না মার্জিনটা করতে, কারণ তাহলে ডিজাইনের ডিস্টার্ব হয়। তো আপনি যদি চান যে শুধুমাত্র উপরেরটা করবেন, তো সেটাও করা যায়। এই যে এই লিঙ্ক প্যাডও এটাকে ক্লিক করবেন। এখন আর এই দুইটা একসাথে হবে না। আপনি যদি বটমের জন্য বাড়াইতে চান বটমে বাড়বে, আপনি যদি শুধু টপে বাড়াইতে চান শুধু টপে বাড়বে। এই যে দেখেন বটম বাড়তেছে না। তো এরকম করে সেম এই জায়গায় প্যাডিং এর ব্যাপারও আছে। যদি আপনাদের কোনো কন্টেন্ট প্যাডিং দরকার হয়, যেমন আমার এই যে এটা একেবারে লাইগা আছে, আমি চাইতেছি একটু প্যাডিং কি দিব, প্যাডিং লেফট দিই একটু, সেটা আমার লেখাটা একটু সরাই, এরকম যদি দরকার হয়। তো এই যে মার্জিন প্যাডিং কিভাবে ইউজ করে সেটাও এখানে আছে। তারপরে এই যে জেট ইন্ডেক্সের ব্যবহারও আছে, সিএসএস আইডি, এক্সট্রা সিএসএস যদি কারো লাগে সেই ক্ষেত্রে এই ডিজাইনের ভিতরে আপনি একটা আইডি দিবেন। আপনি তো সিএসএস সম্পর্কে ধারণা আছেই। তো এই যে কন্টেন্ট, এটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে অ্যাডভান্সে গেলেন, অ্যাডভান্সে গিয়ে এখানে একটা আইডি নাম লিখবেন এই সিএসএস এর জন্য, যেটা আপনার নিজস্ব সিএসএস, যে আপনি নিজে কিছু সিএসএস অ্যাড করতে চাইতেছেন ওই কাজ যদি করেন। তো এখানে একটা সিএসএস এর আইডি দিবেন নিজের মতো করে। তারপরে এখানে আপনি একটা সিএসএস এর ক্লাস দিবেন। তারপরে এখানে গিয়ে ওই কাস্টম সিএসএসটা লিখে দিবেন। তো আগে আপনাকে এই জায়গায় আইডি বা ক্লাস যে কোনো একটা দিতে হবে। আমরা তো রুল জানি, আইডি বা ক্লাস ছাড়া তো সিএসএস কাজ করে না। যে কোনো একটা আইডি বা ক্লাস দরকার হয়।
তো এখানে আমরা যদি ক্লাস দিই তাহলে এই কাস্টম সিএসএস এখানে গিয়ে আমাদের ওই ডট ধরেন এই আবিজাবি একটা ক্লাস, তারপরে এই যে এরকম করে আমাদের কোড লেখা স্টার্ট করতে হবে। এখন এই জায়গায় এরকম দেখাইতেছে কারণ এই নামে কিছু নাই। এটা যে যত ডিজাইনের ডিপে ঢুকতে চায়, সে খুব ডিপলি ডিজাইন করতে চায়, সেই ক্ষেত্রে এই কাস্টম সিএসএস দরকার হয়। এছাড়া তো আমরা সব কিছু কালার টালার চেঞ্জ করতেই পারতেছি স্টাইল থেকে। তো কেউ যদি আরও এক্সট্রা কিছু চায় সিএসএস করে, যে আমি এর ভিতরেই আরও কিছু নিজের মতো ডিজাইন করব, তখন এরকম এক্সট্রা সিএসএস দিয়ে কাজ করবে। একটা মিনিমাম হাইট নিলাম, নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্ল্যাক। ওকে, ব্ল্যাকই দিই। এর ভিতরে আমরা চাইতেছি লেখার কালারটা একটু চেঞ্জ করে দিব। তো লেখার কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে দেখেন, এই যে আমি লেখার ভিতরে কিন্তু যখন ক্লিক করছি, ও আমার এই লেখার জন্য যে টাইটেল ছিল সেই টাইটেলের পোর্শনে চলে গেছে, দেখছেন এই যে টাইটেল। তো এখানে যখন গেছে আমি এটার স্টাইলে যাব, তো টেক্সট কালার, এই যে লেখাই আছে টেক্সট কালার, আমি এখানে গিয়ে আমি হোয়াইট কালার চাইতেছি, কারণ ব্ল্যাকের সাথে হোয়াইটটা ফুটে ভালো। তো আমি এটা হোয়াইটই করে দিলাম। তো কন্টেন্ট থেকে আমি লেখা আমার নামটা একটু বড় চাইলে করতে পারি, জায়গা আছে যেহেতু। এখন আমরা এখানে একটা ইমেজ বসাবো। ইমেজ বসাতে গেলে কি করতে হবে, আমরা এখানে ক্লিক করে আমাদের মেইন মেনুতে চলে আসছি, যে এখানে আমি একটা ইমেজ নিব। এই হচ্ছে আমার একটা ইমেজ বসাইলাম। তো এখন এখানে আমি একটা ইমেজ আনবো। তো ইমেজটা আচ্ছা, ইমেজ আমি কিছু ইমেজ নামায় রাখছিলাম।
এই প্রজেক্টটা যে শুরু করব তার জন্য আমি আপনাদেরকে ইমেজ ফাইলও দিয়ে দিব, বা আপনারা যদি চান যে আপনাদের নিজস্ব ইমেজ দিয়ে নিজের মতোই ডিজাইন করবেন সেটাও করতে পারেন। ইমেজগুলো কোথায়? একটা ইমেজ আমি বসাইলাম, দেখেন ইমেজ বসানোর পর একটা ব্যাপার, এই লেখাটা উপরের দিকে উঠে আছে। তো এটাকে আমি আমার এই পোর্শনের মাঝখানে নিব। তো সেটা কিভাবে নিব? এখানে নাই, এটা আমার কলামের ব্যাপার। তো কলামে যেতে হবে, কলামে ক্লিক করি, কলামে ক্লিক করে যে লেআউটে দেখেন এই যে ভার্টিক্যাল অ্যালাইন। তো এটা তো আমার লম্বালম্বি ব্যাপার। নর্মাল অ্যালাইনমেন্ট আমরা জানি, হরিজন্টাল অ্যালাইন। আর যখন আমি এই লম্বালম্বি অ্যালাইনমেন্টের কোনো কাজ করতে চাই, যে এটা টপে আছে বা বটনে আছে, বা আমি চাইতেছি যে সেন্টারে নিব, তো সেটা আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আন্ডারে থাকে। তো এই হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। তো ভার্টিক্যাল অ্যালাইন আমি মিডল করে দিই, এই যে মাঝখানে চলে আসছে। আমি আপডেট করে দিই। যে লেখা, এই লেখার কিছু টাইপোগ্রাফিও চাইলে আপনারা করতে পারেন। এই যে টাইপোগ্রাফি বলতে কি, আমি চাইলে যদি আমার ফন্ট চেঞ্জ করতে চাই, বিভিন্ন ধরনের ফন্ট আছে। এটা একটা ফন্ট, একটা ফন্ট, এই সবই ফন্ট, বিভিন্ন ধরনের। এখানে যেটা আপনার ভালো লাগে, অনেক ফন্ট আছে। দিব আগে যেটা ছিল সেটাই দিই। রোবট হয়ে থাক, আমি এটাকে একটু মোটা করে দিতেছি। দরকার আমি সাইজ আর একটু বাড়ায় দিতেছি। যে যেভাবে করেন, যার যেভাবে ভালো লাগে, আমি জাস্ট কিছু দেখাইতেছি যে বিভিন্ন অপশন ইউজ করে করে। এই আপডেট করে দিবেন, কাজ যাই করবেন সাথে সাথে আপডেট করবেন, কারণ বাই চান্স যদি পিসি অফ হয়ে যায় বা কারেন্ট চলে গেল, তখন কিন্তু ওই লাস্ট যেটা সেভ দিছেন ওই পর্যন্ত ওই ডিজাইন রেডি হয়ে থাকবে।
আমরা টেক্সটের আরেকটু কিছু কাজ করি। আমরা নাম দিছি, তো আমাদের টাইটেলটা এই জায়গায় দেওয়া উচিত। তো আমাদের টাইটেলটা ডিজাইন করে দেই, যেমন এই যে ফ্যান্সি টেক্সট তো মনে হয় আপনাদেরও আছে না? ফ্রিতে তো থাকার কথা ফ্যান্সি টেক্সট। যদি থাকে দেখেন, এই যে এখানে কিন্তু দেখাইতেছে যে ফ্যান্সি টেক্সটটা কি। এখানে কিছু লেখা অটোমেটেড, মানে আমি কিছু সেট করে দেব, এটা অটোমেটেড একটার পর একটা চেঞ্জ হবে, মানে একটু অ্যানিমেটেড টাইপের। এই যে দেখেন, এই যে ফ্যান্সি টেক্সটের স্ট্রিং, প্রিফিক্স টেক্সটটা কি, এই যে এখানে যেটা টোটালি কোনো চেঞ্জ হবে না সেটা হচ্ছে প্রিফিক্স টেক্সট। তো এখানে কি দিব, স্টার্টিং দিলাম। এরপরে আমরা এখানে বিভিন্ন যেমন ফার্স্ট স্ট্রিং এর ভিতরে দিলাম ওয়েব ডিজাইন, যে আপনি কিছু কাজের এইগুলো দিয়ে দিবেন এই জায়গায়, যে যেটা দেন। ডেভেলপমেন্ট, তো ওয়েব ডিজাইন দিলাম, ডেভেলপমেন্ট দিলাম, দুইটাতেই তো সব শেষ। আচ্ছা, তাহলে তার বাইরে আর কি জানেন? ডিজিটাল মার্কেটিং জানেন, চাইলে আরও কিছু দিতে পারেন। তো ভাইঙাও দিতে পারতাম আমরা, ওই যে HTML, PHP ডেভেলপার হ্যাং থেকে আবিজাবি দিতে পারতাম। অত কিছু না দিয়ে আমি সব এক কথায় ভাঙা দিলাম, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। মানে আরও কিছু সেটিং আছে, স্টাইল 2 এটা প্রোতে, অ্যালাইনমেন্ট আছে। আগে আমরা আপডেট দিয়ে এতটুকু দেখি। লেখার কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে, কালার দেখা যায় না। তো প্রিফিক্স টেক্সট কালার, টাইপোগ্রাফি দুইটা কিন্তু আলাদা। একটা ব্যাপার দেখতেছেন, আমাদের এই যে লাস্টে অফ দ্য সেন্টেন্স এই লেখাটা চেঞ্জ হইতেছে না। তো প্রিফিক্স বলতে আমরা যেটা বুঝি, প্রি আগে প্রথম দিকে, এই যে এক্সপার্ট ইন এতটুকু আমি মানে ফিক্সড করে রাখছি যে এই কথাটা আমার থাকবেই, মাঝখানের এতটুকু আমার ফেন্সি টেক্সট হিসেবে চেঞ্জ হয়ে আসবে এক একবার, কিন্তু লাস্টের এতটুকু আমার দরকার নাই। যদি আমরা লাস্টে কোনো কথা রাখতে চাইতাম, সেই ক্ষেত্রে আমরা এই যে সাফিক্স টেক্সট, প্রিফিক্স, সাফিক্স, তো এখানে আমাদের মূল যে কথাগুলো সেগুলো দিতাম, কিন্তু আমি কিছু চাইতেছি না বলতে, সেই জন্য আমি এটা ডিলিট করে দিলাম, ফাঁকা থাকবে। আমার শুধু এই এক্সপার্ট ইন এবং আমার যেই কাজে যতটুকু এক্সপার্টনেস আছে ততটুকু দেখাবো। আপডেট দিলাম, আপডেট দিয়ে আমরা আমাদের এই লেখার কালারটা চেঞ্জ করি। তো লেখার কালার এখন কিভাবে চেঞ্জ করবো, এটা তো আপনাদের এখন বোঝার কথা। কালার রিলেটেড, টাইপোগ্রাফি রিলেটেড যা কিছুই করতে যাব সেটা আমরা স্টাইলে গিয়ে করব। এই যে প্রিফিক্স টেক্সট কালার, ধরেন আমি প্রিফিক্সের কালারটা সাদাই দিলাম।
এরপর আমার এই কালারটা যদি আমি কোনো কিছু চেঞ্জ করে দিতে চাই, সেক্ষেত্রে এই যে টাইপোগ্রাফিতে যাই, প্রিফিক্সের টাইপোগ্রাফি, ফেন্সিরটা এই যে ফেন্সির যত ডিজাইন সব এই জায়গায়, কালার সিলেক্টর আছে, সলিড কালার আছে, তারপর সলিড কালার এই যাই, যদি লাল দিই লাল কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। যেটা ভালো লাগে, যেটা আপনার ওয়েবসাইটের সাথে যায় সেটাই দিবেন। আমি একটি ইউলো কালার দিলাম, ইউলো না কি কালার জানি না, হবে একটা। তারপরে আরও কিছু এই যে এক্সট্রা কাজ আছে, এগুলো আপনারা যদি দরকার হয় করে নেবেন, বিভিন্ন কিছু চেঞ্জ করে করে, যে প্যাডিং মার্জিন সব কিছুই আছে। যদি আপনাদের এক্সট্রা ডিজাইন দরকার হয়, আমি জাস্ট বেসিকটা দেখাই দিতেছি যে কাজ কীভাবে করে। আমার আর কিছু আমি চেঞ্জ করবো না, ফন্ট এইটাই থাকুক, আমি ফন্টও আর চেঞ্জ করবো না। ফন্ট চেঞ্জ করলে টাইপোগ্রাফিতে গিয়ে আরও ফন্ট আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি চাই এই লেটার স্পেসিং, এই লেখাগুলো একটু ফাঁকা করে দিতে পারবো। এই দেখেন, এই আমার লেখা কিন্তু মাঝখানে মাঝখানে ফাঁকা হইতেছে। তারপরে লাইন হাইট, এটা থেকে এটা একটু নিচে নেমে আসবে, এরকম হাইট। মানে সিএসএস এর যে কাজগুলো সব কিছুই এখানে আলাদা আলাদা অপশনের মাধ্যমে দেওয়া আছে। তো মার্জিন প্যাডিং এইগুলোও দিতে পারবেন, বর্ডার চাইলে বর্ডারও দেওয়া যাবে। এই যে বর্ডার, বর্ডার রেডিয়াস, মানে বর্ডারটা একটু এই যে কোনাকুনি হবে, মানে কোনা না গোল টাইপের হয়ে যাবে একটু কোনাগুলা, ওইগুলো বর্ডার রেডিয়াস। সিএসএস এ এইগুলো সবই করছেন আপনারা। তো সাফিক্স আমাদের নাই, তো সাফিক্সের কোনো স্টাইল আমার দেওয়ার দরকার নাই, আমি এই পর্যন্ত রেখে আপডেট। আজান দিতেছে একটু,
তো আমরা কিছু, আমি এই লেখাটাকে একটু সাইডে নিয়ে আসলাম। এইটাই এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, কারণ ওয়ার্ডপ্রেস সচরাচর করা হয় না, তো এই সব কিছু মুখস্থ নাই, খুঁজা খুঁজা করতে হইতেছে। তো আমি এখন এই জায়গায় সোশ্যাল আইকন এড করি। এই যে সোশ্যাল আইকন, এটা আপনাদের আছে কিনা বলতে পারতেছি না, এখন সাথে সাথে করার দরকার নাই, জাস্ট দেখতে থাকেন। আমি আপনাদের দিয়ে দিব, এলিমেন্টর প্রো দিয়ে দিব। তো আমার মনে হয় এটা আছে। এখানে আমি এই জায়গায় সোশ্যাল আইকন অ্যাড করলাম। তো সোশ্যাল আইকনের অ্যালাইনমেন্ট আমি লেফটেই দিলাম, মাঝখানে কেমন দেখা যাইতেছে। তো এখানে তিনটা দেওয়া আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব। এই যে দেখেন এখানে নামগুলোও আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব। এখন এটা তো জাস্ট একটা আইকন, এর ব্যাক এন্ডে তো আপনাদের প্রোফাইলগুলো দিতে হবে যখন জেনুইন ওয়েবসাইট বানাবেন। তো কিভাবে দিবেন, এই ফেসবুকের উপরে ক্লিক করেন, দেখেন এই যে লিঙ্ক, এখানে গিয়ে আপনাদের যে ফেসবুক প্রোফাইল, সেই প্রোফাইলের ইউআরএলটা এখানে এনে দিয়ে দিবেন। আর ফেসবুক আইকন তো আছেই, এটা আর কিছু করার দরকার নাই। তারপর টুইটারেও সেম, এই জায়গায় এসে লিঙ্কটা বসায় দিবেন। ইউটিউবেও আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, চ্যানেলেরটা দিতে পারেন, ইউটিউবের চ্যানেল লিঙ্কই দিতে হবে। যদি নিজস্ব চ্যানেল থাকে সেই চ্যানেল এই জায়গায় দিয়ে দিবেন, যদি চান এখানে রাখতে। আর যদি না চান তাহলে এই আইকন এটা বাদ দিয়ে দিবেন, ইউটিউব বাদ দিয়ে দিবেন, নতুন আরও কিছু অ্যাড করবেন। এই যে অ্যাড আইটেম দিয়ে আরও অনেক কিছু আছে, যেমন এখানে ওয়ার্ডপ্রেস দেখাইতেছে, আমি ওয়ার্ডপ্রেস নাও চাইতে পারি, এখানে আমি নাম চেঞ্জ করে দিব। ওয়ার্ডপ্রেস না দিয়ে দেখি আর কি আছে, এখানে অনেকগুলো আছে। এই যেমন লিঙ্কডিন, আমি লিঙ্কডিনটা নিলাম, ইনসার্ট করলাম, এই দেখেন আমার ওয়ার্ডপ্রেসের জায়গায় লিঙ্কডিন এসে পড়ছে। তো এই লিঙ্কডিনেও এরকম আপনাদের প্রোফাইল দেবেন। তো আমি আপাতত এই চারটাই রাখলাম, তারপরেও যদি আপনাদের দরকার হয় এরকম অ্যাড আইটেম করে করে বাড়ায় নেবেন। এই চারটা আমি নিয়ে আপডেট করলাম। তো যেহেতু কিছু নাই, আমি লিঙ্ক বসাইতেছি না, তো ওই জায়গায় আমি মাঝখানে মাঝখানে হ্যাশ দিয়ে দিই। হ্যাশের কি কাজ এটা তো মনে হয় জানেন। হ্যাশ মানে হচ্ছে এখানে কোনো লিঙ্ক নাই, কেউ ক্লিক করলেও কোথাও যাবে না, এই পেজেই থাকবে। প্রতিটাতেই হ্যাশ দিয়ে দিলাম। এখন দেখি একটা ডিজাইন করতে পারি কিনা। দেখেন আমি কি করলাম, আমি আমার কালারটাকে, আইকনের কালারগুলো কি করলাম, সম্পূর্ণ হোয়াইট করে দিলাম। তো সম্পূর্ণ হোয়াইট করে এই যে নিচে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। তো আমি আমার এই আইকনগুলোর কালারটা পরবর্তীতে কি করলাম, ট্রান্সপারেন্ট করে দিলাম। তখন কি হইলো, আমার আইকনগুলো সব সাদা কালারের হয়ে গেল। ওর যে নিজস্ব কালার ছিল সেই কালারটা আমি সরাই দিলাম। এই কালো ব্যাকগ্রাউন্ডের সাথে এই ডিজাইনটা মনে হয় একটু ভালো লাগে। এখানে কিছু একটা আন্ডারলাইন দিয়ে দিলাম।
এই জায়গায় দেখেন একটা জিনিস, এই টুকিটাকি জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এটা আমার চোখে বললো, দেখেন এই যে আইকনগুলো আমার এই জায়গার সাথে কিন্তু অ্যালাইনমেন্ট মিলতেছে না। তো এইখানে আপনারা কি করবেন, অ্যাডভান্সে চলে যাই। এটা কি মার্জিন দিয়ে ট্রাই করে দেখি। মার্জিন বাড়াইলে তো আরো বাম পাশে যায়, তো কমায় দেখি, মাইনাস করে দেখি আমরা। হ্যাঁ, মাইনাস এই কাজ হচ্ছে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এরপর একটা জিনিস চাইলে এটাও আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। এই জায়গায় যে একটা প্যাডিং ধরে রাখছে, কলামে যাই, অ্যাডভান্সে যাই, এই যে প্যাডিং গুলো যখন 0 0 করে দিলাম, মানে এক্সাক্ট 0, তখনও ওর কলামের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে পিকচারটা। দেখি আমাদের এটা কেমন দেখা যায়। এখন মোটামুটি একটু প্রফেশনাল দেখা যাইতেছে। আজকে এতটুকুই থাক। আগামীকালকে আমরা অ্যাবাউট মি পোর্শন দেখবো, তারপরে পোর্টফোলিও পোর্শন বানাবো, তারপরে একটা কন্ট্যাক্ট পেজ বানাবো। পোর্টফোলিও ওয়েবসাইটে এর বেশি কিছু লাগে না, চাইলে একটা ব্লগও রাখতে পারি। তো অ্যাবাউট মি এই সেই ওইগুলা আগামীকালকেই বানাবো। আগামীকালকে আমরা মেনু বানাবো, তারপরে এখানে মাই পোর্টফোলিও এটা লোগো হিসাবে আছে, আমরা এটা চেঞ্জ করে আমাদের নাম দিয়ে দিব, যার যার নাম, মানে যার নামে ওয়েবসাইট হবে সেই তার নামটা। তারপরে আমরা এই ফুটারও চেঞ্জ করব এই। তারপরে আমরা এই জায়গায় যে ফ্যাব আইকন, এখানে তো এখন লোকালস থেকে হইতেছে, সেই জন্য আমার জ্যাম্পের লোগোটা নিয়ে আসছে, আমরা এটাও চেঞ্জ করে দিব। তো আমরা এই সব কিছুই দিব। আমরা আজকে জাস্ট খালি এলিমেন্টরের বিভিন্ন ব্যবহারগুলো দেখলাম, আর আমি আপনাদেরকে এলিমেন্টরের ফাইল এবং এই ওয়েবসাইট বানানোর জন্য আমি তো আগেই কিছু প্রি প্ল্যান করে রেখেছি। আমি ওই কিছু পিকচার, মানে এই ওয়েবসাইটের জন্য যা যা দরকার সেটা আমি এক জায়গা থেকে কালেক্ট করে রেখে দিছি। চাইলে ওই পিকচারের ফাইলগুলোও দিব, আপনারা যদি সেম টু সেম এরকম প্র্যাকটিস করেন। আর যদি চান যে না নিজেদের মানে সবকিছু নিজেদের ইউজ করবেন, তাহলে তার ওইগুলো দরকার নেই। তো আমি এই ফাইলগুলোও দিয়ে দেবো, সমস্যা নেই। ইউজ করলে করেন, না করলে না করেন, নিজেরটা করেন, কোনো সমস্যা নেই। আজকের ক্লাসে জায়গায় অফ করে দিতেছি। আপনারা এই আশা করি মজা পাইতেছেন। এই ওয়ার্ডপ্রেস কিন্তু আসলেই মজা, যারা ওয়ার্ডপ্রেস নিয়েই করতে থাকে তারা ওয়ার্ডপ্রেসেই মজা পায়। তো আমি একটু ওয়ার্ডপ্রেসে কম কাজ করি, এই জন্য আমার একটু ওয়ার্ডপ্রেস দিয়ে এখনো বেশি ওয়েবসাইট আমি বানাই নাই। আমি ম্যাক্সিমাম কাজই করি কোডিং, ওই লারাভেল নিয়ে। তো যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে তারা সবসময় ওয়ার্ডপ্রেস নিয়ে করে, তারা দেখবেন যে এই এলিমেন্টর তাদের মুখস্থ। এলিমেন্টরের এই প্রত্যেকটা অপশন, কোথায় কি কাজ, এগুলো সবই মুখস্থ। আর একটা দুইটা ওয়েবসাইট বানাইলে তখন আপনারও সব ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে হেডিংয়ের এক্সট্রা কী কী, কোন ফাংশনে কি কাজ হয়, ওইগুলো সব একটা দুইটা ওয়েবসাইট বানাইতে গেলে যে পরিমাণ ওদের
মানে প্র্যাকটিস করা লাগে বারবার, এটা একটা এক একটা ট্রাই করে করে দেখা লাগে, ওতে মুখস্থ হয়ে যায়। তো আপনাদেরও হয়ে যাবে, সমস্যা নেই। এলিমেন্টরটা মজার, এলিমেন্টর দিয়ে যে কোনো থিমের ভিতরেই সুন্দর সুন্দর ডিজাইন দাঁড় করানো যায়। আগে এইরকম একটা ডিজাইনে এতটুকু কাজ করতে আপনার এই পোস্টের ভিতরে গিয়ে গিয়ে, পেজের ভিতরে গিয়ে গিয়ে আলাদা আলাদা কোড লিখে লিখে মানে খুব কষ্ট করা লাগতো। তো এই এলিমেন্টরটা আসার পরে এখন আর ওয়ার্ডপ্রেসের যারা কাজ করে এদের সুবিধা হয়েছে, এখন আর এরকম আগের মতো কোনো কষ্টই করতে হয় না, বরঞ্চ আগের চেয়েও এখন সুন্দর সুন্দর ডিজাইন বানাইতে পারে। কারণ সবার তো মাইন্ড একরকম না, অনেকের ভিতরে অনেক আলাদা আলাদা ক্রিয়েটিভিটি। এই ডিজাইন করতে গেলে যার যত চিন্তা ভাবনা, যেরকম ঘুরপাক খাবে ডিজাইনও সেরকম হবে। তো ঠিক আছে, আমি আপনাদেরকে ফাইল দিয়ে দিতেছি আর এই ভিডিওটা আপলোড করে দিতেছি। আপনারা এখন থেকে প্র্যাকটিস করেন আর এই ওয়ার্ডপ্রেস ভালোভাবেই প্র্যাকটিস করেন। সবচেয়ে এই ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে সহজ বিষয়টাই হচ্ছে এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, যে ওয়ার্ডপ্রেসের ভিতরে কিভাবে শর্টকাটে মানে কম কষ্টে এই কাজটা, যারা কোডিং বুঝে না, অনেকেরই কোডিং বুঝতে সমস্যা হয়, কোডিং মানে শত চেষ্টা করলেও তারা আয়ত্ত করতে পারে না, এদের জন্য এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা আদর্শ প্ল্যাটফর্ম। এই ওয়ার্ডপ্রেসটা দিয়েও মনে করেন অনেক টাকা ইনকাম করতেছে লোকজন, যাদের ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে এক্সট্রা কোনো জ্ঞানই নেই, শুধু এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনই জানে, এটা দিয়েও তারা ইনকাম করতে পারতেছে। তো আপনারাও যদি এই ওয়ার্ডপ্রেস নিয়ে লেগে থাকেন 6 মাস 7 মাস যদি লেগে থাকেন, একটার পর একটা ওয়েবসাইট বানাইতে থাকেন, কারণ ঘোরাফেরা করলে তো কত ওয়েবসাইটই দেখতে পাবেন। তো এইসব ওয়েবসাইট আপনারা দেখা যাবে যে পরবর্তীতে নিজেরাই এই এলিমেন্টর দিয়ে বানায় ফেলতে পারতেছেন, কারণ এলিমেন্টরে সবই করা যায়। যখন এলিমেন্টরটা হ্যান্ডেলিংটা ভালো হবে, মানে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, তখন দেখবেন যে সবই করতে পারতেছেন।